মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ইঞ্জিনিয়ারিংয়ের বিল্ডিংগুলো ক্যাম্পাসের এক প্রান্তে আর আর্টসের বিল্ডিংগুলো একেবারে অন্য প্রান্তে। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা ক্লাস করতে ঢোকে 2 নম্বর বা 1 নম্বর গেট দিয়ে, আর্টসের ছেলেমেয়েরা ঢোকে 4 আর 5 নম্বর গেট দিয়ে। কিন্তু ফার্মেসি ডিপার্টমেন্টটা তৈরি হয়েছে অনেক পরে। তখন আর ইঞ্জিনিয়ারিংয়ের দিকটায় জমি ফাঁকা ছিল না, তাই অদ্ভুতভাবে এই বিভাগের বিল্ডিং দাঁড়িয়ে আছে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃতি ইত্যাদির ঠিক উল্টো দিকে। 5 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে ডান দিক বেঁকলেই নীলাঞ্জনের ডিপার্টমেন্ট। আর্টস আর ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কোনো প্রেমিক জুটি না থাকার একটা বড় কারণ ছিল দূরত্ব। দিনের শেষে তো ভেতো বাঙালি রে বাবা। কিন্তু ইলা আর নীলাঞ্জনের প্রেমে এই সমস্যা দেখা দেয়নি। এত বড় ক্যাম্পাসে আক্ষরিক অর্থে দুজনের বিল্ডিংগুলোর মধ্যে দূরত্ব খুবই কম ছিল। নীলাঞ্জনের ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার দিন ওরা দুজনে মিলে ঝিলপাড়ে বসে ঠিক করেছিল তাদের এই নতুন সম্পর্কের কথা প্রথম কিছুদিন কাউকে জানাবে না। দুজন দুজনকে শুধু কয়েক মাস হলো চিনতে শুরু করেছে। ধর্মতলার পরে সেই দিন ঝিলপাড়ে তাদের দ্বিতীয়বার দেখা হয়েছে। তারা এইটুকু সময় প্রেম করতে রাজি হয়ে গেছে ঠিকই, তবে নিজেদেরকে চেনার পর্বটা এখনো শেষ হয়নি। বন্ধু বান্ধব ব্যাপারটা জেনে গেলে যে হৈ হৈরাও উঠবে, তার আগে নিজেদের মধ্যে বিশ্বাস করে ওঠা দরকার। তাই আপাতত স্পিকটি নট হয়ে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। বিকেলের আগে নীলাঞ্জন আর ইলার কোনোদিনই দেখা হতো না। দুজনে দুজনের ক্লাস, ডিপার্টমেন্টের বন্ধু এইসব নিয়েই ব্যস্ত থাকতো। 5টার পরে তারা সুবর্ণ জয়ন্তী চত্বরে দেখা করত। একটা কলেজের প্রেমে যা হয় সেইটুকুই। শ্যামলদার দোকানে চা খেতে যাওয়া, সন্ধে নামা অবধি ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো, ঝিলপাড়ের গাছগুলোর আড়ালে চুমু খাওয়া, এইরকম ভাবেই ইলা আর নীলাঞ্জনের দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন ঝিলপাড়ে বসেই ইলা নীলাঞ্জনকে নিজের বাড়ির পরিস্থিতির কথা বলছিল। ইলা বলল, আমি নিজের মা বাবার সঙ্গে থাকি না, সোনারপুরে পিসির সঙ্গে থাকি। তোর নিজের বাড়ি কোথায়? প্রশ্ন করল নীলাঞ্জন। ডায়মন্ড হারবার। আমার মনে হয় শুধু কলেজ থেকে সোনারপুর বেশি কাছে বলে তুই এই সিদ্ধান্ত নিসনি। কেন চলে এসেছিস বাবা মাকে ছেড়ে, সত্যি করে বলতো? অনেকক্ষণ ইলা কোনো উত্তর দিল না। নীলাঞ্জন আলতো করে ইলার কাঁধে হাত রাখতেই ইলার চোখ থেকে টপ টপ করে জল পড়তে শুরু করল। নীলাঞ্জন তার পাশ থেকে উঠে গিয়ে হাঁটু গেড়ে তার মুখোমুখি বসল। আস্তে আস্তে বলল, কি হয়েছে ইলা? আমাকে বলতে পারিস? ইলা তখনও কোনো জবাব দিতে পারছে না, খালি অঝরে কেঁদে যাচ্ছে। নীলাঞ্জন পকেট থেকে তার রুমালটা বের করে ইলার চোখের জল মুছিয়ে দিল। নিজেকে একটু শান্ত করে ইলা বলল, মা বাবার বিয়ে করাটা ভুল ছিল। কেন বলছি সেই কথা? নরম গলায় জিজ্ঞেস করল নীলাঞ্জন। ওই বাড়িটায় থাকা যায় না। বাবার ছিল মদের নেশা। বিয়ের সময় বোধহয় মা অতটা বুঝতে পারেননি। 6-7 মাস কেটে যাওয়ার পরই অশান্তি শুরু হয়। কি অশান্তি? বাবা মাঝে মাঝেই নেশার ঘরে মায়ের গায়ে হাত তুলত, আর চিৎকার চেঁচামেচি তো রোজকার ব্যাপার ছিল। তোর গায়েও কি হাত তুলতেন কাকু? প্রথমে না। মা বাবার মধ্যে ঝামেলা হলে সবসময় বাবা আমাকে শান্ত গলায় নিজের ঘরে চলে যেতে বলতো। কিন্তু বড় হয়ে যাওয়ায় প্রতিবাদ করার চেষ্টা করেছে প্রচুর। আর মেয়ে প্রতিবাদ করছে দেখে কাকু তোকেও মারতে শুরু করেন, তাই তো? ইলা এর উত্তরে মাথা নেড়ে হ্যাঁ বলল। কিছুক্ষণ পর ইলা বলল, কিন্তু বাবা সবসময় এরকম ছিল না জানিস। কিন্তু হঠাৎ করে মাথায় কি গড়বড় হলো তাহলে? প্রশ্ন করল নীলাঞ্জন। বিয়ের আগে শুনেছি বাবা মদ ছুঁয়েও দেখতো না। আমাদের কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান ছিল জানিস, অনেক বছরের পুরনো। আমার জন্মের পরে বাবা নাম পাল্টে দোকানের নাম রেখেছিল ইলা বুক স্টোর। আমি হওয়ার কিছু বছর পরে নিতাই কাকা, যে দোকানের দেখাশোনা করত,
সে টাকা পয়সা মেরে পালিয়ে যায়। তার ফলে তোদের পরিবার একেবারে ফতুর হয়ে যায়। হ্যাঁ, তখনই বাবা মদ খাওয়া শুরু করেন। বুঝলাম সবটা। অনেক সময় মানুষ মদকে বাস্তব থেকে বাঁচার রাস্তা হিসেবে বেছে নেয়, আর সেটা করলে পরিণতি ভালো হয় না। পিসির বাড়ি আসার সিদ্ধান্তটা কবে নিলি? আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের 3 মাস পিসির বাড়িতেই ছিলাম। আমার নিজের বাড়ির পরিস্থিতি এমন ছিল যে ওখানে পড়াশোনা করা অসম্ভব হয়ে ওঠে। যাদবপুরে ভর্তি হওয়ার পর আমি নিজেকে বোঝাই যে একবার যখন ওই বাড়ি ছেড়ে চলে এসেছি আর ফিরব না। নীলাঞ্জন আর কোনো প্রশ্ন করল না। ইলার সামনে থেকে উঠে আবার তার পাশে এসে বসল, শক্ত করে হাতটা ধরল। ইলা একবার নীলাঞ্জনের দিকে তাকালো, তাদের চোখাচোখি হলো। এরপর ইলা তার মাথাটা আস্তে করে নীলাঞ্জনের কাঁধে রাখল। বাকি বিকেলটা দুজনে ঝিলপাড়ের দিকে তাকিয়েই কাটিয়ে দিল। মনে মনে ইলা ভাবল, শেষ কবে যে এই বিষয়ে কারুর সঙ্গে কথা বলেছে তার মনে পড়ে না। কিন্তু নীলাঞ্জনকে পুরোটা বলতে তার বিন্দুমাত্র দ্বিধা হয়নি। সেই দিনই ইলা বুঝেছিল যে সে প্রস্তুত, নীলাঞ্জনকে ভরসা করতে প্রস্তুত, তাকে ভালোবাসতে প্রস্তুত। একদিকে আমাদের নায়ক নায়িকার প্রেম আরো মজবুত হয়ে উঠছিল, গভীর হয়ে উঠছিল, কিন্তু অন্যদিকে নায়ক নায়িকার নজর এড়িয়ে সেই একই দিনে আরেকটা ঘটনা ঘটছিল। ঝিলপাড়ের গাছের আড়ালে লুকিয়ে একজন তাদের পুরোটা সময় লক্ষ্য করে যাচ্ছিল। সে আর কেউ নয়, ইলার ডিপার্টমেন্টের বন্ধু, নীলাঞ্জনের স্কুলের পুরনো সহপাঠী প্রণয়। আপনাদের ত্রিভুজের কথা বলেছিলাম, মনে আছে তো? নিশ্চয়ই আছে। আমাদের গল্পে লাভ ট্রায়াঙ্গেল নিয়ে গন্ডগোলটা এইবার শুরু হবে। ইলাকে যাদবপুর স্টেশনে ছেড়ে মেট্রো ধরে নীলাঞ্জন বাড়ি চলে গেল। বাড়ি ঢোকার প্রায় 1 ঘন্টা পরে তার ফোনে একটা মেসেজ ঢুকল। সে ফোন খুলে দেখলো প্রণয় মেসেজ করেছে। প্রণয় লিখছে, কালকে লাঞ্চ ব্রেকে একটু শ্যামলদার দোকানে আমার সঙ্গে দেখা করিস, তোর সঙ্গে জরুরি কিছু কথা আছে। প্রণয়ের মেসেজটা দেখে তার কি মনে করা উচিত নীলাঞ্জন কিছুই বুঝতে পারল না। একবার ওর মনে হলো এটা সাধারণ ব্যাপার। সে নিজেও যে কতবার প্রণয়কে দরকারে এরকম মেসেজ করেছে তার হিসেব নেই। নিশ্চয়ই প্রণয়েরও কোনো সাহায্য লাগবে, পুরোটা কি আর ফোনে বলা যায়? এই বিষয়ে বেশি ভেবে কোনো লাভ হবে না, এটা নিজেকে বুঝিয়ে সে প্রণয়কে লিখল, ঠিক আছে ভাই, কালকে লাঞ্চ ব্রেকে আমি তোকে ফোন করছি। তারপর মায়ের হাতের ভাপা ইলিশ, লাউ চিংড়ি আর ভাত খেয়ে কুম্ভকর্ণের মতন একটা ঘুম দিল। পরের দিন সকালে দেরি করে ঘুম ভাঙল তার। প্রতিদিনই সে মাকে বলে ঠিক সময় ঘুম থেকে তুলে দিতে। মা যখন ওঠে ওই 7:30 নাগাদ, তখন তো তুলে দিতে পারে, তাহলে 10:20 ক্লাসটা আর মিস হয় না। কিন্তু মা বাড়ির সব কাজ সেরে যখন স্নানে যায়, নীলাঞ্জনকে তখন ঘুম থেকে তোলে, মানে 9টা। ভদ্রমহিলাকে এই নিয়ে কথা শোনালে সে রোজই একই উত্তর দেয়, তুই আরাম করে ঘুমোচ্ছিলি দেখে আমি ভাবলাম 1 ঘন্টা পরে ডাকবো। এমনিতেও সকালের এই কাঁচা ঘুম এইভাবে তাড়াহুড়ো করে ভাঙা উচিত না। কিন্তু মায়ের এই অসীম দয়া মায়ার ফলে তার যে অকারণ ক্লাস কামাই হয়ে যাচ্ছে সেটা আর কে বোঝাবে? 8 ঘন্টায় কোনোভাবে তৈরি হয়ে নীলাঞ্জন বেরিয়ে পড়ল। আগে তৈরি হতে 15 মিনিটের বেশি সময় লাগতো না, কিন্তু এখন সে একটা প্রেম করছে, এটা কি চারটিখানি কথা নাকি? একটু বেশি করে সাবান, বেশি করে পারফিউম না লাগালে হয়? আর জুতো গলিয়ে বেরোনোর আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজটা সেরে ফেলে। একবার দৌড়ে আয়নার সামনে দাঁড়িয়ে
চুলটা ঠিক আছে কিনা দেখে নেওয়াটাও তো দরকারি। যখন নীলাঞ্জন 5 নম্বর গেটের সামনে এসে দাঁড়ালো, তখন 11:15 বাজতে আর কয়েক সেকেন্ড বাকি। 11:15টায় স্যার ক্লাসের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। তারপরে আর কেউ ক্লাসে ঢুকতে পারবে না। কিন্তু অটো থেকে নেমে এসে দেখলো 5 নম্বর গেট বন্ধ। এটা মাঝে মাঝেই হয়, কোনো কারণ ছাড়াই 5 নম্বর গেটটা বন্ধ থাকে। সে ঝড়ের গতিতে 4 নম্বর গেট দিয়ে ঢুকে বিল্ডিংয়ে পৌঁছানোর চেষ্টা করলো, কিন্তু ওইটুকু সময় পৌঁছানো মানুষের পক্ষে সম্ভব নয়। হয়তো উজেন বোল্টকে এই দায়িত্ব দিলেও সে সফল হতে পারত না। অগত্যা সেদিনের ক্লাসটা কামাই হলো। তখন মনে পড়ল, প্রণয়ের সঙ্গে তো আজকে আলাদা করে দেখা করার কথা। যখন সকালের ক্লাস কামাই হয়ে গেছে, লাঞ্চ ব্রেক অবধি অপেক্ষা করে আর লাভ নেই। এখনই ফোন করে জিজ্ঞেস করা ভালো, প্রণয় কোথায়। পকেট থেকে ফোন বের করে প্রণয়ের নাম্বার ডায়াল করলো নীলাঞ্জন। হ্যালো, বলল নীলাঞ্জন। হ্যাঁ বল, উত্তর দিল প্রণয়। দেরি হয়ে গেছিল বলে সকালের ক্লাসটা করতে পারলাম না। এখন কোনো কাজ নেই। তুই কোথায়? তুই আসলে জানাস, শ্যামলদার দোকানে একটু বসবো। তুই কি জরুরি কথা বলবি বলেছিলি? হ্যাঁ দাঁড়া, আমি 8 ঘন্টায় ক্যাম্পাসে ঢুকছি, এসে বলছি। আচ্ছা ঠিক আছে, আয়। এই বলে নীলাঞ্জন ফোন রেখে দিল। শ্যামলদার দোকানে গিয়ে একটা ছোট ভাঁড়ে চা আর বাদাম বিস্কুট নিয়ে আরাম করে বসল। চায়ে চুমুক দিতে দিতে ইলাকে ফোন করল। হ্যালো, বলল নীলাঞ্জন। ইলা উত্তর দিল, হ্যাঁ বল। এই তুই কখন ঢুকছিস? ক্লাস কখন? আমি তো এখনো বাড়ি থেকে বেরোইনি, এই তো স্নান করলাম। কেন বলতো? ধুর, মা এত দেরি করে ঘুম থেকে ওঠালো যে আজকে আবার ক্লাস মিস। দরজা বন্ধ হয়ে গেছে। সব কিছুতে মায়ের ভরসায় থাকলে এইরকমই হবে। কি করছিস এখন একা বসে বসে? কি আর করবো, শ্যামলদার দোকানে বসে চা খাচ্ছি। প্রণয় আসছে বলল, ওর কি সব জরুরি কথা আছে আমার সঙ্গে। বেশ বেশ, তোরা গল্প কর, আমার সঙ্গে লাঞ্চ ব্রেকে দেখা হচ্ছে। আচ্ছা, টাটা। এরপর নীলাঞ্জন আরও 3 কাপ চা শেষ করলো আর শ্যামলদার সঙ্গে প্রচুর বাজে বকল। তার মধ্যেই প্রণয় এসে গেল। প্রণয় এসেই শ্যামলদাকে বলল, ও শ্যামলদা, খুব খিদে পেয়েছে, একটা ডিম ম্যাগি দেবে? হ্যাঁ দিচ্ছি, একটু বস, জবাব দিল শ্যামলদা। এই বলে সে এসে নীলাঞ্জনের পাশে বসল। কিরে, খবর কি তোর? জিজ্ঞেস করলো নীলাঞ্জন। আমার আর কি খবর, খবর তো তুই আমাকে বলবি, জবাব দিল প্রণয়। মানে? খবর তো তোর, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পেয়ে গেছিস, ক্লাসও শুরু হয়ে গেছে। কেমন লাগছে বল? দারুণ লাগছে ভাই, পুরোটা একটা স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্নই বটে। তুই কোথায় থাকিস আজকাল ক্যাম্পাসে? কোথায় আবার থাকবো? না মানে আজকাল আমার আর তোর তো আড্ডাই হয় না। হ্যাঁ সেটা ঠিক, এই ডিপার্টমেন্টে নতুন বন্ধু বান্ধব হয়েছে কয়েকজন, ওই ওদের সঙ্গে একটু আলাপ জমাচ্ছি আর কি। শুধু ডিপার্টমেন্টের বন্ধুদের সঙ্গেই আলাপ জমাচ্ছিস, আর কারোর সঙ্গে না? ধীরে বন্ধু ধীরে, সবার সঙ্গেই আলাপ পরিচয় হবে আস্তে আস্তে। জ্ঞান পড়ে দেব। আচ্ছা এবার বল, কি জরুরি কথা বলবি বলছিলি আমাকে? কিছুক্ষণ প্রণয় চুপ করে থাকলো। তারপর ডিম ম্যাগি হয়ে গেছে শুনে উঠে গিয়ে প্লেটটা নিয়ে আবার এসে বসলো বেঞ্চে। আবার প্রশ্ন করলো নীলাঞ্জন, কিরে কিছু বল। আমি তোকে একটা সহজ প্রশ্ন করতে চাই, বলল প্রণয়। হ্যাঁ বল না। তোর আর ইলার মধ্যে কি চলছে? প্রণয়ের এই প্রশ্ন শুনে নীলাঞ্জন বেশ থতমত খেয়ে গেল। সে বুঝতে পারল না তার ঠিক কি জবাব দেওয়া উচিত। ইলা আর ও মিলে ঠিক করেছিল যে শুরুতেই কাউকে তাদের সম্পর্কের ব্যাপারে জানাবে না। অনেকক্ষণ ধরে আমতা আমতা করে শেষে নীলাঞ্জন জবাব দিল, আমাদের মধ্যে কি চলবে, সেই দিন ধর্মতলায় আলাপ হলো, তারপর থেকে বুঝলি তো মেসেজে প্রচুর গল্প হয় আমাদের।
আর এখন তো ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এইটুকুই তো? তোরা শুধু বন্ধু? হ্যাঁ, আর কি হবে। বুঝলাম। হঠাৎ আমাকে এই নিয়ে জেরা করতে শুরু করলি কেন? এমনি। আসলে সেদিন হঠাৎ তোদের একসঙ্গে ঝিলপাড়ে দেখলাম, মনে হলো একটা মাখো ব্যাপার হচ্ছে, তাই ভাবলাম তোকে একবার জিজ্ঞেস করি। শিওর হলাম আর কি। আরে সেসব কিছু না, ওই দিন আমরা একটা গভীর বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এমনিতেও কিছু হলে আমি তোকে বলবো না, এটা হয়েছে কখনো? হ্যাঁ সত্যি, কোনো মেয়ের সঙ্গে সেটিং হলে তুই এসে আমায় বলবি না, এটা তো কখনো হয়নি। তাই জন্যই আর কি আজকে তোকে ডাকলাম। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। যাই হোক, আমি এখন উঠি, বুঝলি? ডিপার্টমেন্টে কয়েকটা কাজ আছে, একজন প্রফেসরের সঙ্গে কথা বলতে হবে। টাটা, পরে দেখা হচ্ছে। এই বলে প্রণয় চলে গেল। নীলাঞ্জন যেন হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে ভাবল, বাবা রে বাবা, প্রণয় পুলিশের মতন জেরা করতে শুরু করেছিল। ইলাকে নিয়ে কত প্রশ্ন, কোনোভাবে ম্যানেজ দেয়া গেছে। নীলাঞ্জন ভেবেছিল এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে। সেই দিনই একেবারে ভুল প্রমাণিত হলো। বাকি ক্লাসগুলো করে ইলার সঙ্গে সারা বিকেল সময় কাটালো। সন্ধেবেলা হাওড়ায় গিয়ে আয়ুষের সঙ্গে ঘাটে চাও খেলো। যখন সে বাড়ি ফিরল তখন রাত 9টা বাজে। বাথরুমে হাত পা ধুতে যাবে এমন সময় ফোনে একটা মেসেজ এলো। ফোন হাতে নিয়ে দেখল প্রণয়ের মেসেজ। প্রণয় লিখছে, সকালে তোর সঙ্গে কথা বলার পর আমি ইলাকে গিয়েও একই প্রশ্ন করেছিলাম, কিন্তু ও আর ওর বান্ধবী বর্ষা আমাকে স্পষ্ট জানালো যে তুই আর ইলা নাকি বেশ অনেক দিন হলো প্রেম করছিস। নীলু, আমারও ইলাকে বেশ পছন্দ। আমি ভেবেছিলাম আমার এত বছরের বন্ধু হয়ে আর কেউ না হোক তুই ব্যাপারটা ধরতে পারবি, কিন্তু তুই উল্টে সেই মেয়েটার সঙ্গেই প্রেম করা শুরু করে দিলি। সকালে জিজ্ঞেস করলাম যখন, আমার মুখের ওপরে মিথ্যে কথা বললি। এটা আমি অন্তত তোর থেকে আশা করিনি রে। আমার মনে হয় না আমি তোকে আর কোনো দিন ভাইয়ের চোখে দেখতে পারবো। আমাদের আর কথা না বলাই ভালো। ভালো থাকিস নীলু। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের